আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে জানাতে যাচ্ছি 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা রিটেনে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের এই ভাইবার প্রস্তুতির জন্য আপনারা কিভাবে 100% কার্যকরী আপনারা হচ্ছে উপযুক্ত প্রস্তুতি কিভাবে নেবেন সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আজকে আমি 7টি প্রশ্নের ভাইবার 7টি আমি প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভাইবার সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইভাতে কত মার্কস থাকে। 2 নম্বর হচ্ছে ভাইভায় পাশ করতে কত মার্কস পেতে হবে। এবং 3 নম্বর হচ্ছে কেমন পোশাক পরে ভাইভা বোর্ডে আপনি যাবেন। এবং 4 নম্বর হচ্ছে সাথে কোন কোন কাগজগুলো, কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যেতে হবে। এবং 5 নম্বর হচ্ছে ভাইভা বোর্ডের যে আচরণগুলো কখনোই কোনোভাবেই করা যাবে না। এবং 6 নম্বরে হচ্ছে ভাইভাতে কত পার্সেন্ট ফেল করে এবং কেন ফেল করে। এবং 7 নম্বরে আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ভাইভাতে কেমন প্রশ্ন করে থাকে। তো বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরগুলো জানতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হচ্ছে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, চলুন ভিডিওটি আমি শুরু করি। বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন দেখুন, এখানে আমি যেটি আপনাদেরকে বলার চেষ্টা করবো সেটি হচ্ছে যে ভাইভাতে কত মার্কস থাকে। তো আমরা কম বেশি সবাই জানি যে এনটিআরসি এর ভাইভাতে কিন্তু টোটাল হচ্ছে 20 মার্ক থাকে। এই 20 মার্কের মধ্যে আবার আপনার 12 মার্ক থাকবে হচ্ছে আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে, এই সার্টিফিকেটের মার্কসের উপর, অর্থাৎ হচ্ছে রেজাল্টের উপর থাকবে আপনার 12 মার্কস। এবং হচ্ছে আপনি যে প্রশ্নগুলো আপনাকে করা হবে, আপনার দক্ষতা যেটি মেধার দক্ষতা, এখান থেকে থাকবে আপনার হচ্ছে 8 মার্কস। তাহলে 8 আর 12 20 মার্ক টোটাল। তো আপনারা জানতে পারলেন যে ভাইভাতে টোটাল 20 মার্ক, 20-এর মধ্যে আপনার সার্টিফিকেটের নম্বর অনুযায়ী আপনাদের হচ্ছে সেখানে 12 মার্ক থাকবে। এবং হচ্ছে আপনার হচ্ছে আপনার মেধা যে আপনাকে সেখানে যাচাই করবে, তারা যে প্রশ্নগুলো ধরবে সেখান থেকে আপনাকে 8 মার্ক দিয়ে থাকবে। তো এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইভায় পাশ করতে কত মার্কস পেতে হয়। ভাইভায় পাশ করতে কত মার্কস পেতে হয়। তো বন্ধুরা, আপনাদের যে মার্কসটা আছে এর 40%-এর উপরে আপনাদেরকে ভাইভাতে মার্কস আর কি পেতে হবে। মনে করুন আপনার হচ্ছে একাডেমিক্স সার্টিফিকেটের উপর, আপনার রেজাল্টের উপর হচ্ছে 12 মার্কস। তো 12-র মধ্যে আপনার হচ্ছে এর মধ্যে আপনার 40% মার্ক থাকতে হবে, 40%-এর উপরে মার্ক থাকতে হবে। এতে হিসাব করলে দেখা যায় প্রায় 5 মার্কের মতো আপনার প্রয়োজন। এবং হচ্ছে আপনার যে ধরবে, আপনার মুখে প্রশ্নগুলো যেগুলো ধরবে আপনার মেধা যাচাই করার জন্য, এখানে 8 মার্ক, 8-এর মধ্যে যদি আমরা হিসাব করি 40%-এর উপর, তাহলে দেখা যাচ্ছে যে এখানে 4 মার্কের মতো আপনার লাগবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই বিষয়টা জানতে পারলেন। এবং 3 নম্বর যে প্রশ্নটি আমি আপনার সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে কেমন পোশাক পরে ভাইভা বোর্ডে আপনি যাবেন। তো যারা হচ্ছে ছেলে রয়েছেন তারা হচ্ছে চেষ্টা করবেন যে কালো প্যান্টের সঙ্গে আপনারা সাদা শার্ট ব্যবহার করার জন্য, একদম ফর্মাল ড্রেস আপনারা ইউজ করবেন। কোনো রংচকা ড্রেসগুলো আপনারা ব্যবহার করবেন, যেমন লাল শার্ট বা যুক্ত শার্টগুলো এরকম ব্যবহার না করাটা ভালো। আপনারা হচ্ছে কালো প্যান্টের সঙ্গে সাদা শার্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এবং যারা মেয়েরা রয়েছেন তারা হচ্ছে চেষ্টা করবেন বোরকা পরে যাওয়ার জন্য। এবং হচ্ছে দেখুন 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে সাথে কোন কোন কাগজ বা ডকুমেন্টসগুলো আপনারা ভাইভা বোর্ডে নিয়ে যেতে হবে। তো এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, অলরেডি আমি আপলোড করেছি, যে ভাইভা বোর্ডে কোন কোন কাগজগুলো, কোন কোন পেপারসগুলো চেয়ে থাকে। তো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেন নাই, আশা করি আপনারা দেখে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিলে এই বিষয়টি আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে কোন কোন কাগজ বা পেপারসগুলো আপনাদেরকে অবশ্যই ভাইভা বোর্ডে নিয়ে যেতে হবে। তো এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে 5 নম্বরে যে ভাইভা বোর্ডে যে আচরণগুলো করা যাবে না। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যেগুলো আমি আজকে উত্তর দেবো, এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি যে ভাইভা বোর্ডে আপনার আচরণটা কেমন হবে, আপনি কিভাবে যাবেন, কিভাবে প্রবেশ করবেন, আপনার ব্যবহারটা কেমন হবে, আপনার টিচারদের আপনি হচ্ছে মন কিভাবে জয় করতে পারেন, এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, আপনি যখন ভাইভা বোর্ডে যাবেন, আপনার যখন ডাক পড়বে রুমে,
তখন আপনি প্রথমে অনুমতি চাবেন ভিতরে প্রবেশ করার জন্য। অনুমতি ছাড়া প্রবেশ করবেন না ১ নম্বরে। এবং হচ্ছে ২ নম্বরে ভিতরে প্রবেশ করার পর আপনারা কিন্তু গিয়ে হুট করে চেয়ারে বসে পড়বেন না। যতক্ষণ না পর্যন্ত স্যারেরা আপনারা গিয়ে কিন্তু আগে সালাম দেবেন। সালাম দেওয়ার পর স্যারেরা যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকবেন। যখন বলবেন যে বসুন, তখন আপনি আপনার সিটে বসবেন। তো বসার পর আপনার যে পেপারসগুলো আছে, পেপারসগুলো কিন্তু একজন টিচার নেবে, নিয়ে তিনি জাস্টিফাই করবে, পেপারসগুলো দেখবে এবং আরও ২-৩ জন থাকতে পারে, সেখানে থাকবে। তারা হচ্ছে আপনাকে প্রশ্ন করবে, আপনার পরিচয় চাবে, আপনার নাম জানতে চাবে। তো এভাবে আপনাকে বলবে। তো আপনি যখন আপনাকে যে প্রশ্নই করুক না কেন, সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে আপনি যখন টিচাররা যখন প্রশ্ন করবে আপনাকে, আপনার যে ধ্যানটা বা আপনার যেই আকর্ষণটা, এটি কিন্তু টিচারের দিকে থাকতে হবে। আপনার মনটা টিচারের দিকে থাকতে হবে। আপনাকে বুঝাতে হবে যে আপনি টিচারের কথাগুলো ভালোভাবে শুনতেছেন এবং তাকে আপনি মনোযোগ দিয়েছেন তার প্রতি। এই বিষয়টা কিন্তু মানে বোঝাতে হবে। আপনি দেখা গেল যে টিচার আপনাকে প্রশ্ন করতেছে, আপনি নিচু হয়ে আছেন অথবা অন্যদিকে দেখতেছেন কিংবা একটু নড়াচড়া বেশি করতেছেন, এমন কিন্তু কখনো করা যাবে না। যখন টিচার প্রশ্ন করবে, আপনি যখন উত্তরটা দেবেন, তখন অবশ্যই টিচারের চোখের দিকে আপনি তাকিয়ে থাকবেন এবং সুন্দরভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং সোজা হয়ে আপনারা বসে থাকবেন চেয়ারে। এভাবে হেলান দিয়ে বসবেন না, এভাবে সোজা হয়ে বসে থাকবেন। হাতগুলো আপনারা এভাবে সামনে রাখবেন সুন্দরভাবে। আমি কিন্তু সব ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, যখন প্রশ্ন করবে আপনারা সুন্দরভাবে সোজা হয়ে বসে টিচারের চোখের দিকে তাকিয়ে আপনারা প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবেন। যদি নাও জানেন, তারপরেও যেটি বলবেন আপনি যে আমি জানি না, এটিও আপনি টিচারের চোখের দিকে তাকিয়ে আপনি বলার চেষ্টা করবেন। তো যদি আপনার প্রশ্নটি না জানা থাকে, তখন আপনি ভুল উত্তর অযথা দেওয়ার চেষ্টা করবেন না, কিংবা একটি হয় নাই, টিচার যখন বললো না এটা হবে না, হয় না, আবার আরেকটি আপনি চেষ্টা করতেছেন, এরকম করবেন না। যদি আপনার জানা থাকে উত্তরটা দিবেন, না জানা থাকে বলবেন যে স্যার আমার এই প্রশ্নটি জানা নেই। তো এভাবে আপনি হচ্ছে আপনার যে আকর্ষণটা, এটি কিন্তু টিচারের দিকে থাকতে হবে। আপনার মানে মনটা, আপনার যেই দৃষ্টিটা, এটি কিন্তু টিচারের দিকে আপনার দৃষ্টিটা থাকতে হবে। কখনো বেশি অধিক এভাবে নড়াচড়া করা যাবে না, চেয়ারে বসে এদিক ওদিক তাকানো যাবে না। এখন আমি যেটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব সেটি হচ্ছে ৬ নম্বর, যে ভাইভাতে কত পার্সেন্ট ফেল করে এবং কেন। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাইভার মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট বা পরীক্ষার্থী ফেল করে এবং কী জন্য ভাইভাতে ফেল করে। এই প্রশ্নের উত্তরে আমি সর্বপ্রথম বলবো যে ভাইভাতে কিন্তু মানে ফেল তেমন কিন্তু করায় না। এখানে ধরুন যে ১০০%-এর মধ্যে ২ জন ১ জন এরকম ফেল করতে পারে। তো কী জন্য ফেল করতে পারে এই ২-৩ জন মানে পার্সেন্ট ১০০ জনের মধ্যে, এটির একটি কারণ রয়েছে। আপনি যদি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে না পারেন, তারপরে কিন্তু আপনাকে তারা ফেল করানোর চেষ্টা করবে না বা ফেল করাবে না। কিন্তু আপনি যে পেপারসগুলো নিয়ে যাবেন, সেখানে আপনার ভোটের যে আইডেন্টি কার্ড রয়েছে, এটার সঙ্গে আপনার সার্টিফিকেটের নামের মিল নেই, মানে ভুল রয়েছে, এরকম যদি থাকে তাহলে আপনাকে ফেল করা দিতে পারে। অথবা আপনার যে আচরণের কথা বললাম, আপনি যদি আচরণে তাদের সঙ্গে মানে বেয়াদবি করেন, সেক্ষেত্রে আপনাকে ফেল করাতে পারে। অথবা যদি আপনি মনে করুন যে টিচারের কোনো প্রশ্ন নিয়ে আপনি হচ্ছে চ্যালেঞ্জ করলেন যে না এটা হবে না, এটাই হবে, এরকমভাবে যদি চ্যালেঞ্জ করেন, তো আপনাকে কিন্তু ভাইভাতে ফেল করা দিতে পারে। তো এই কারণগুলোর কারণেই কিন্তু আপনাকে ভাইভাতে কিন্তু ফেল করাতে পারে। এবং হচ্ছে আপনি যদি ভাইভা বোর্ডে উপস্থিত না থাকেন, তাহলে মাস্ট বি আপনি ফেল করবেন। আপনাকে ভাইভাতে মার্কস দেওয়া হবে না যদি আপনি ভাইভা বোর্ডে প্রেজেন্ট না থাকেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন যে ভাইভাতে কেন ফেল করা। ভাইভাতে মূলত কিন্তু ফেল করায় না। এনটিআরসি এর যে ভাইভা, এই ভাইভাটা কিন্তু খুব একটি মানে মানে আপনার যে ইফেক্ট, এরকম না, ইফেক্ট করবে এরকম না। আপনাদের যে লিখিত যে মার্কসটা আপনারা উঠেছেন বা ক্যারি করেছেন, সে মার্কসের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে ভাইভা মার্কটা কিন্তু যোগ হয় না, অ্যাড হয় না। এটা কি পাস ফেলের একটা ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু মূলত এই লিখিতর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু কোন প্রতিষ্ঠানে আপনি জয়েন করবেন, আপনার যে ভালো প্রতিষ্ঠানে, আপনার জেলার প্রতিষ্ঠানে নাকি দূরের প্রতিষ্ঠানে পোস্টিং দেবে, এই বিষয়টা নির্ভর করবে পুরোপুরি আপনার লিখিত রেজাল্টের উপরেই কিন্তু। তো সুতরাং এনটিআরসিতে কিন্তু ভাইভাটা বড় একটা ফ্যাক্ট নয়, তবে ফেল কিন্তু করায়। এবং এই যে ফেল করার কারণগুলো আমি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে কী কারণে আপনাকে ফেল করাতে পারে। তো এই কারণগুলো যদি আপনার ভিতরে না থাকে, তাহলে অবশ্যই আপনি পাস করবেন। যদি আপনি কিছু প্রশ্নের উত্তর যদি নাও করতে পারেন, আপনি যদি নাও জানেন, তারপর আপনি পাস করবেন। এখন দেখুন ৭ নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে ভাইভাতে কেমন প্রশ্ন করে থাকে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি সবার মনে ঘুরপাক খায় যারা এনটিআরসিতে পরীক্ষা দেয়, যে ভাইভাতে এনটিআরসির ভাইভা বোর্ডে কেমন প্রশ্ন করতে পারে, আমি কোন প্রশ্নগুলোর উপর আমি চর্চা করব বা আমি প্র্যাকটিস করব, করে যাব, এই বিষয়টা কিন্তু সবাই জানতে চায়। তো ভাইভাতে কেমন প্রশ্ন করতে পারে, এটির আমি প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনার যে সাবজেক্ট,
আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের উপর আপনার প্রশ্ন বেশি করবে। মনে করুন আপনি মানে রাষ্ট্রবিজ্ঞানের উপর অনার্স করেছেন, তো আপনার কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকেই রাষ্ট্রের যেই মানে বিষয়গুলো সেগুলো থেকে কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন বেশি করার চেষ্টা করবে। যেমন বলতে পারে যেমন সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন করবে, যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন সংবিধান থেকে প্রশ্ন করতে পারে, এবং হচ্ছে রাষ্ট্রের মৌলিক উপাদানগুলো কি এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তো আশা করি আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানে মনে করেন যে যারা পড়েছেন তাদের যে কমন যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। যদি আবার অর্থনীতি থেকে পরীক্ষা দেন তাহলে অর্থনীতির জনককে, আধুনিক অর্থনীতির জনককে, তো এগুলো মুনাফা এগুলো হচ্ছে নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে, যেগুলো একদম কমন বিষয়, আপনার একদম ভিতর থেকে প্রশ্ন করবে না। তো একদম আপনাদেরকে বেসিক লেভেল থেকে আপনাকে প্রশ্ন করবে, যেগুলো মানে প্রত্যেকটা ছাত্ররই জানা মানে থাকা জরুরি, যে সাবজেক্টের উপর যে পড়েছে এই বিষয়গুলো আপনাদেরকে জানা থাকাটা জরুরি। তো এছাড়াও আপনাকে প্রশ্ন করতে পারে আপনার হচ্ছে জাতীয় কোনো বিষয় নিয়ে, সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো ঘটনা বা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই ঘটনাটি কি, এবার যে মাসে আপনি পরীক্ষা হবে আপনার এই মাসে যদি কোনো ঐতিহাসিক ঘটনা থেকে থাকে এই ঘটনা থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। যে দিন আপনি পরীক্ষা দিবেন ওই দিনটি যদি কোনো ঐতিহাসিক দিন হয়ে থাকে বিশ্বের মধ্যে, তো সেই দিনটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে হবে যে আজকে কি দিবস, আজকে একটা দিবস আপনার বলুন তো দেখি আজকে কি দিবস। মানে পুরো বিশ্বের মধ্যে যদি কোনো দিবস সেদিন থেকে থাকে আপনি সেটি দেখে যাবেন যে সেদিন কোনো দিবস আছে নাকি। এছাড়াও আপনার জাতীয় যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে আপনাদের প্রশ্ন বেসিক লেভেল থেকে করবে, কিন্তু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করতে পারে, বীর শ্রেষ্ঠ থেকে প্রশ্ন করতে পারে, সংবিধান থেকে প্রশ্ন করতে পারে, শিক্ষা এরকম খেলাধুলা সংস্কৃতি ভৌগোলিক দিকগুলো থেকে আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে। কিন্তু এই প্রশ্নগুলো একদম বেসিক লেভেল থেকে করবে, ভিতর থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না। তো বন্ধুরা সবচাইতে যেই বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে টিচারের যখন টিচার প্রশ্ন করবে তার প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনি যতটুকু পারেন ততটুকু প্রশ্ন উত্তর দেবেন। দেখা গেছে আপনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, বাড়িয়ে কোনো কিছু বলবেন না, যতটুকু উত্তর ঠিক ততটুকুই প্রশ্নের উত্তর আপনি করার চেষ্টা করবেন, এক্সট্রা কোনো কিছু বাড়িয়ে বলার চেষ্টা করবেন না। না জানলে আপনি সেখানে কিন্তু যে আমি জানি বা এরকম এরকম কি করার চেষ্টা করবেন, আপনি তখন বলবেন যে না স্যার আমি এটা জানি না বা আমার মনে নেই। তো বন্ধুরা আমি আশা করি এই যে 7টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম, যে ভাইভাতে কত মার্কস থাকে, ভাইভা পাস করতে কত মার্কস পেতে হবে, এবং কেমন পোশাক আপনাদেরকে পরিধান করা উচিত, সাথে হচ্ছে কোন কোন কাগজগুলো আপনারা নিয়ে যাবেন, ভাইভা বোর্ডে যে আচরণগুলো কখনোই করা যাবে না, স্যারদের দৃষ্টি আপনারা কীভাবে আকর্ষণ করবেন এই বিষয় বললাম, ভাইভাতে কত পার্সেন্ট ফেল করে এবং ফেল করার মূল কারণগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম, এবং ভাইভাতে কেমন প্রশ্ন করে থাকে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো আপনারা যে সাবজেক্টের উপর পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপর বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাইভা বোর্ডে যাবেন, সঠিক সময়ে উপস্থিত থাকবেন। আর হচ্ছে স্কুল পর্যায়ে 2 নিয়ে আলাদাভাবে আমি একটা ভিডিও করব ভাইবার জন্য, কারণ এই কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে নিয়ে কিন্তু ভিডিও অহরহ আছে, ভিডিও মানুষ করে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে নিয়ে, কিন্তু স্কুল পর্যায়ে 2 নিয়ে কিন্তু আলাদাভাবে তেমন কিন্তু ভিডিও কেউ করে না। তাই আমি কিন্তু আলাদাভাবে স্কুল পর্যায়ে 2 নিয়ে ভিডিও নিয়ে আসবো। যারা আমার চ্যানেলে স্কুল পর্যায়ে 2 এর স্টুডেন্ট যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা অবশ্যই মানে অপেক্ষা করুন, আমার স্কুল পর্যায়ে 2 এর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইভা সম্পর্কে প্রস্তুতি নিয়ে ভিডিও আসবে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের অবশ্যই একটু হলেও উপকার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।